কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ চ্যানেল আইকে দিয়েছেন একটি বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন মাজহারুল ইসলাম। চলুন দেখা যাক। 13ই নভেম্বর আমাদের সবার অত্যন্ত প্রিয় একজন মানুষ যার জন্মদিন। তিনি হলেন বাংলা সাহিত্যের কিংবদন্তি তুল্য লেখক হুমায়ুন আহমেদ। আপনারা সবাই জানেন উনি এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন। ওনার কোলন ক্যান্সারের চিকিৎসা চলছে এখানে। মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে ওনার চিকিৎসা হচ্ছে। গত 8 নভেম্বর ওনার 4 নম্বর কেমোথেরাপি শেষ হয়েছে এবং 2টি পরে একটি ক্যান্সার মার্কার টেস্ট বলা হয়, সেই টেস্টটা করে দেখা গিয়েছিল যে ওনার কেমো খুব সুন্দরভাবে কাজ করছে এবং ক্যান্সার মার্কার লেভেলটা নিচের দিকে নেমে আসছে। আমরা আশা করছি খুব শীঘ্রই উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আজকে ওনার জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে আমরা খুব ঘরোয়াভাবে ওনার সাথে দু একটি কথা বলবো। স্যার, অনেকদিন পর দেশের বাইরে আপনার জন্মদিন হচ্ছে, একই সাথে দেশেও আপনার প্রকাশকরা আপনার জন্মদিন একটি উৎসবের আয়োজন করেছে, এখানেও নানান ধরনের অনুষ্ঠান হচ্ছে। তো এই সব কিছু মিলায় স্যার আপনার আসলে কেমন লাগছে স্যার? শোনো মাজার, এই মুহূর্তে জন্মদিন নিয়ে আমি মোটেই চিন্তা করছি না, বুঝতে পারছো? যে কারণ এখানে এসেছে, কারণটা তো ভিন্ন এবং বেশ জটিল কারণ। এই জাতীয় একটা কারণ মাথার মধ্যে নিয়ে কেউ যখন আমেরিকায় আসে বা অন্য কোনো দেশে যায়, তখন তার মাথায় আর যাই থাকুক জন্মদিন থাকে না। এই মুহূর্তে আমার মাথায় কোনো জন্মদিন নাই, তারপরেও সবাই মিলে এটা হইচই করার চেষ্টা করছে। ফাইন উইথ মি, ঠিক আছে, করো কিছু হইচই, আমি তার সঙ্গে থাকবো। দ্যাটস ইট। আমরা আশা করছি যে এরপরে শুধু জন্মদিন পালন করার জন্য একবার দেশের বাইরে যাব, এবার তো অন্য একটি কারণে দেশের বাইরে আসা এবং বাধ্য হয়ে দেশের বাইরে জন্মদিন পালন করা। তো আমি যতদূর জানি এবং যতদিন থেকে দেখছি, দেশের ভিতরে দেশের যারা প্রিয় মানুষ আছে তাদের সাথে জন্মদিন পালন করতেই অনেক বেশি পছন্দ করে। তো এখানে একদমই আসলে আমরা মোটামুটি একা একাই জন্মদিন পালন করছি। আমাদের সমস্ত প্রিয়জনেরা, সমস্ত আত্মীয় স্বজন সবাই তো দেশে আছে, সেই জন্য অবশ্যই মন খারাপ। আমরা স্যার অবশ্যই আশা করি সারা দেশের মানুষের ভালোবাসা আপনাকে অবশ্যই সুস্থ করে দেশে ফিরিয়ে নিয়ে যাবে খুব শীঘ্রই, এবং আগামী বছর আমরা অবশ্যই দেশেই আমরা আপনার জন্মদিন পালন করব। ছাগল বিষয়ে একটা কথা শুনলাম, ছাগল নাকি মানুষের মতো কথা বলে, কথাটা সত্য? ছাগল মানুষের মতো কথা বলবো কেমনে? তা সত্য, অনেক মানুষ ছাগলের মতো কথা বলে, ছাগল বলে না। ছাগল তার জীবন লন্ডভন্ড করে দিয়েছে। তিনি দাবি করছেন ছাগলটি তাকে বলেছে, আমাকে মারিস না, ডোন্ট কিল মি প্লিজ। আমরা এখন তার সাথে কথা বলবো। আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? এই সব কিছুই রটনা। আচ্ছা, মানলাম এগুলো সবই রটনা, কিন্তু এই রটনার পর আপনার জীবন চর্চায় কি ব্যাপক পরিবর্তন আসেনি? এই ছাগলটির শিঙে এবং পায়ে অনেকগুলি সুতা বাঁধা। আপনি কি সন্তান লাভের আশায় ছাগলের গায়ে সুতা পরিয়েছেন? যে না, আমার সন্তান আছে, 2 পোলা 1 মাইয়া। তো স্যার, একটু অন্য প্রসঙ্গে দু একটি কথা একটু জানতে চাচ্ছিলাম। যেমন স্যার, জন্মদিন উপলক্ষে আপনার একটি বই প্রকাশিত হচ্ছে, বইটির নাম হলো রং পেন্সিল। এই বইটিকে কি স্যার আমরা আপনার আত্মজৈবনিক লেখা বলবো, না এটা একদমই ব্যক্তিগত রচনা বলবো? আত্মজৈবনিক লেখা কোনোভাবেই বলা যাবে না, কারণ এখানে অনেক রচনা আছে যেগুলো আইনস্টাইনকে নিয়ে লিখেছে। আইনস্টাইন আমার আত্মজীবনের সঙ্গে মোটেই যুক্ত না, বলা যেতে পারে ব্যক্তিগত রচনা। যখন যেটা মনে হয়েছে লিখেছি। এই জাতীয় লেখা লিখতে আমি পছন্দ করি, অনেকগুলোই লিখেছি। তো এর মধ্যে কিছু কিছু হয়তো বা আত্মজীবনী পর্যায়ে পড়বে, কিছু কিছু লেখা অবশ্যই ব্যক্তিগত লেখা, কিছু কিছু লেখা হবে এখানে নৈর্ব্যক্তিক লেখা হবে, ব্যক্তিগতও না, এরকমও হবে। বৃদ্ধ বাবার গলায় ঝুলে পড়ে আছো, অপদার্থ কোথাকার। তুমি রেগে যাচ্ছ কেন? আমেরিকা কবে যাচ্ছ? যেদিন আমেরিকা যাওয়ার কথা তার আগের দিনই পালিয়ে যাব। পালিয়ে কোথায় যাবি? বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম দেখব। আমার কোনো অসুবিধা নেই, বৃষ্টি নামবে এটাই সমস্যা। সামান্য বৃষ্টিতে আমার জ্বর আসে।
চিকিৎসার জন্য নিউ ইয়র্কে আসার পরে আপনি যে লেখালেখিগুলো করছেন, এগুলোকেও তো আমরা একই রকম ভাবে ব্যক্তিগত রচনা বলতে পারি। এগুলো ব্যক্তিগত রচনা বলা যেতে পারে, তবে এখানে একটা আত্মজীবনিক ভাবটা প্রবল আছে। আমি নিজেকে নিয়ে চিন্তা করে করে লিখছি, পাশে বাচ্চারা কেমন করছে, আমার স্ত্রী কি করছে, বা তোমরা যারা তোমরা কি করছো, এগুলো তো লেখায় উঠে আসছে। সেই অর্থে এটাকে, এই লেখাগুলোকে আত্মজীবনিক লেখা বলা যেতে পারে। সালাম আলাইকুম। আপনাদের পরিচয়? আমাদের এই দুইজনের কোনো পরিচয় নাই, আমরা ওনার সামান্য খাদেন। উনি হচ্ছেন জুতা বাবা। এত কিছু থাকতে উনি জুতা খান কেন? তোমার আবার জুতা সে খাবে না, সে খাবে চেয়ারম্যান সাহেবের জুতা। আপনি শিক্ষিত, বিএ পাস, খাইলে শিক্ষিত মানুষের জুতা খাইবো? গর্দব চেয়ারম্যানে তুমি বোকা বানাতে পারবা, আমারে পারবা না। চেয়ারম্যান সাহেবের বাপায়ের জুতা আমি কাল সকাল 11টার সময় খাবো। জুতা খাইতে হবে না, জুতার বাড়ি খাবা। থাক প্রায় তোমার দাঁত যদি না ফেলি। এই কি দেখো? আপনার জুতা দেখতেছি। amazon.com আজকে আপনার এই জন্মদিনে আপনার 64টা বই তাদের সাইটে তারা আপলোড করছে বিক্রির জন্য, এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী আপনার পাঠক যারা আছে তারা ইচ্ছা করলে বইগুলো কিনতে পারবে। হ্যাঁ, শুনে তো আমার কাছে অবশ্যই ভালো লাগছে। অনেক জায়গা আছে পৃথিবীর যেখানে সরাসরি তারা কেউ বই কিনতে পারে না। যে মানুষটি আলাস্কায় থাকে ও বই কিনবে উপর থেকে। ওরা যদি এই সমস্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে বইগুলি যদি পায়, ওদের ভালো লাগবে, আমার নিজের ভালো লাগবে যে আমি ওদের কাছে বই পৌঁছায় দিতে পেরেছি। শাদি করেছেন? করেছিলাম দুইবারই বউ চলে গেছে। বউরে কি মারধর করতেন? অল্প, এর মাইল বলা চলে না। লাভ হয়নি। পরিচিত জনের বাসায় যাচ্ছে, জিনিসপত্র লুকিয়ে ব্যাগে পড়ে নিয়ে আসছে। এমন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, শুনলে অবাক হবি। কি ঘটনা? রিক্সা দিয়ে যখন যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তায় কি যেন একটা চকচক করছে। রিক্সা থেকে নেমে দেখি এই জিনিস, ঘড়ি। সুন্দর না? ওর কাছ থেকে কি এনেছো? পারফিউম দিতে চেয়েছিল, আমি আনিনি। চুরি করে কি এনেছো? আরেকটা বিষয় স্যার, যেটা আমরা আপনার চিকিৎসার জন্য আমেরিকা আসার পরে যেটা শুনলাম, যে আমেরিকার বিভিন্ন স্কুলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরেজির পাশাপাশি স্প্যানিশ বা অন্যান্য ভাষা পড়ানো হতো, এবং সেখানে বাংলাও অনেক স্কুলে পড়ানো হয়। তো সেই সমস্ত স্কুলে আপনার একটি বই নন্দিত নরকে, এই বইটি তাদের পাঠ্যপুস্তক হিসেবে তারা সিলেক্ট করেছে। আমার তো শুনে ভালোই লাগছে, তবে শেষের দিকে একটা বই দিলে ভালো হতো। প্রথম দিকের বই তো, প্রথম দিকের বইয়ের প্রতি আমার মমতাটা একটু কম। যতই শেষের দিকে যাচ্ছে ততই বইয়ের প্রতি মমতাটা বাড়ছে। না দিতে অন্য কোনো বই দিতে আমার কাছে ভালো লাগতো বেশি। এটা হলো সূর্য, ঠিক আছে? আমার লাগবে। কাল থেকে আমার এমএসসি ফাইনাল পরীক্ষা শুরু। এখন বৃষ্টিতে ভিজলে উপায় আছে? তুমি আমার কাপড়ে এত সেফটি পিন লাগাও, রুনুর কাপড়ে তো লাগাও না। তুই কাপড় ঠিক রাখতে পারিস না, শরীর দেখা যায়। শরীর দেখা গেলে কি হয়? শরীর দেখানো ভালো না রে মা। খোকা বল তো, শরীর দেখানো ভালো না কেন? বল না। উফ রাবু, এখন বিরক্ত করিস না প্লিজ। কখন বিরক্ত করব না? সচরাচর লেখকদের প্রথম দিকের উপন্যাসের দিকে ভালোবাসাটা একটু বেশি থাকে, প্রথম সন্তানের মতো একটা ভালোবাসা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে নন্দিত নরকের প্রতি ভালোবাসাটা কম কেন? কম কারণ এখানে এই উপন্যাসটিতে অনেক দুর্বলতা আছে, বুঝছো, যেগুলি পরবর্তী সময় আমি কাটাই উঠেছি। আর তুমি যদি জ্যোৎস্না জননীর গল্প উপন্যাসটি পড়ো, তাহলে ডিফারেন্সটা টের পাবে। যেটি হচ্ছে জ্যোৎস্না জননীর গল্প একটা রিয়েল উপন্যাস, বা মধ্যাহ্ন বা অপেক্ষা, এগুলি সত্যিকার উপন্যাস। নতুন এক ধরনের কাইন্ড অফ এক্সপেরিমেন্ট বলতে বলা যেতে পারে। ওই দেখো দেখো দেখো, তারা দেখে কি হয়? সংসার দেখে কুল পায় না আবার তারা। রাবু, রাবু, আচ্ছা ওর জন্য অপেক্ষা করিস না, চল। এই খোকা, কোথায় যাস? আমাকে নিয়ে যা। ও ঘরে যে বসে আছে আপনার ছেলে, কথা বলে আসি। হ্যাঁ। হে মদিনাবাসী প্রেমিক, ধরো হাত মম। মদিনাবাসী প্রেমিক, ধরো হাত মম। মেয়েটা তো মনে হচ্ছে পাগল। পাগল হবে কেন মা? সহজ সরল মেয়ে। তোর ঘরে বসে আছে কেন? মধ্যাহ্ন উপন্যাসটি ইংরেজিতে এটা অনুবাদের কাজ শুরু হয়েছে। নিয়াজ জামান উনি এটা করছেন একটা টিম নিয়ে আর কি, ওনার সাথে আরো 5-7 জনের একটা টিম মিলে কাজটা হচ্ছে। তো আমরা আশা করছি বইটা খুব শীঘ্রই অনুবাদ হয়ে বাজারে আসবে।
না, এটা শুনে ভালো লাগলো। আমি অনেকদিন থেকে চাচ্ছিলাম যে আমার কিছু মানে স্বাস্থ্যবান বই, আমার তো সবই রোগা রোগা বই, স্বাস্থ্যবান কিছু বই যদি ভিন্ন ভাষায় অনুবাদ হইতো আমার কাছে ভালো লাগতো। জাপানি ভাষায় একটা বই অনুবাদ হয়েছে, জানো তো তোমরা? হ্যাঁ জি স্যার, এই যে বাচ্চাদের নাম যেন কি, বনের রাজা। তো ওই বইটা যদি না হয়ে অন্য কোনো একটা বই যদি জাপানি ভাষায় অনুবাদ হইতো, তাহলে জাপানি যারা পাঠক আছে তারা আমার রচনার সঙ্গে পরিচিত হইতো। যে বইটি অনুবাদ হয়েছে নিতান্ত একটা বাচ্চাদের, পোলাপানদের একটা বই। পোলাপানরা কাছ থেকে পোলাপানদের কাছে যাওয়ার চেয়ে আমি বড়দের কাছে যেতে চাচ্ছি, তো পাচ্ছি না। কি কো আম্মা, কইতেও শরম, বাবিরে কোলে নিয়া ঘুরানের পরে ঘুরান। সে করলেন সেটা ঠিক আছে, ওয়ারেন্ট আছে। আপনি কে? আমি নর্দমার জলে ভেসে এসেছি। তুমি ব্রহ্মপুত্রের টলটলা পানিতে ভেসে এসেছো। স্ত্রীর কাছে আবার কিসের প্রাইভেসি? প্রাইভেসি স্বামী স্ত্রী পুত্র বিবেচনা করে না। আবার লীলাবতীর গালে হাত দাও। স্যার আমরা জানি যে আপনি পিএইচডি করার সময় একটা দীর্ঘ সময় আমেরিকাতে ছিলেন, তারপরে আপনি বহু বছর আপনি বিদেশে, এত দীর্ঘ সময় মনে হয় কখনো থাকেননি, বাট এমনি আপনি বেড়াতে পছন্দ করেন, সারা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছেন। কিন্তু এই যে একটা দীর্ঘ সময় ধরে স্যার আপনি দেশের বাইরে অবস্থান করছেন, এখানে একটা বাসা ভাড়া নিয়েছেন এবং সেই বাসাটা একটা রীতিমতো একদম নতুন একটা সংসারের মতো, দুই পুত্র এবং স্ত্রীকে নিয়ে সেখানে থাকছেন নিজের বাড়ির মতো, এবং আরও কিছুদিন হয়তো আপনাকে স্যার এখানে থাকতে হবে। এই বিষয়টা স্যার আপনার কেমন লাগছে স্যার? এই বিষয়ে স্যার যদি একটা কথা বলেন। মানে শুনতে খুবই অদ্ভুত মনে হতে পারে, বিষয়টা আমার কিন্তু ভালো লাগছে। ভালো লাগছে কারণ হচ্ছে প্রচুর বইপত্র জোগাড় করছি আমি। বাসাতে এত সময় পাই না বই পড়ার, প্রচুর বই জোগাড় করেছি, দুনিয়া ভর্তি হয়ে গেছে বইয়ে। আমার যেখানে বন্ধুবান্ধব যেখানে আছে তারা জানে আমার রুচি, ওখান থেকে সমানে বই পাঠাচ্ছে। এখানকার একটা লাইব্রেরির আমি সদস্য হয়েছি, দুনিয়ার বই আমার হাতে, বই পড়ার সুযোগটা পাচ্ছি। এক নাম্বার, বাচ্চা দুটা সারাক্ষণ আমার চারপাশে ঘুরঘুর করছে, সেই সুযোগটা পাচ্ছি। এবং তোমরা যারা আমার চারপাশে আছো তারা নানা রকম মজার মজার রান্না করে খাওয়াতে চাচ্ছ, এটাও ভালো লাগছে। আমার শাশুড়িও চলে আসছেন বাংলাদেশ থেকে, এটা দেখে ভালো লাগছে। ব্যস্ত মানুষ উনি, পায়ের সমস্যা, তারপরেও আসছেন। এবং শুনছি একের পর এক লোকজন আসতেই আছে। খোকন আসলো ইয়ে থেকে, আমাদের সিঙ্গাপুর থেকে চলে আসলো খোকন এখানে। কি জন্য? আমাকে দেখার জন্য। আচ্ছা, আমাকে দেখার জন্য সিঙ্গাপুর থেকে আসার এখানে কিছু নাই, 6-7 দিন থাকলো। এখন আসতেছে ইয়ে থেকে, জাপান থেকে আসছে নাসের, সেও আসতে থেকে 10-12 দিন থাকবে। তারপরে তার কনিষ্ঠ ভগ্নী, এরাও সব রেডি হয়ে আছে একের পর। কেউ যেন আমি কখনো একা না থাকি, কেউ না কেউ আমার সঙ্গে থাকে। ব্যাপারগুলি যথেষ্ট পরিমাণে ইন্টারেস্টিং। আর সকালবেলা তোমাকে বলি, সকালবেলা হয় কি, আমি তো ঘর থেকে কখনো বের হই না ঢাকায়, ঘরেই বসে থাকি, গর্তজীবী। এখানে সকালবেলা যখন রোদ ওঠে, রোদটা খুব চমৎকার রোদ যখন উঠে, আমি রোদের মধ্যে কিছুক্ষণ গিয়ে বসে থাকি, নিচের সিঁড়িতে বসে থাকি। সামনে দিয়ে সব আমেরিকানরা যাচ্ছে, কথাবার্তা বলছে, গল্প করতে করতে যাচ্ছে, আমি সিঁড়িতে বসে আছি, ওদের দিকে তাকাই আছি। আমার কাছে যথেষ্ট পরিমাণে ইন্টারেস্টিং মনে হয়। এই তোর সমস্যা কি? স্টেশনের নামটা কি সুন্দর দেখেছো আপু? সোহাগী। সাব্বির সাহেব বিবাহযোগ্য মেয়ের সন্ধানে বাংলাদেশে এসেছেন, আর তুমি ভুলিয়ে ভালিয়ে তাকে আমাদের সঙ্গে নিয়ে এসেছো। সুখী ভালোবাসা কারে কয়, নদীর জলে ভালোবাসা খোঁজা কোনো অর্থ কি হয়? বাবা সেই জলে যেন কত পুকুর, মেঘলা আকাশের মতো সেই জলে যেন কত পুকুর, মেঘলা আকাশের মতো দুপুর, অচেনা এক বনবাসী সুর বিষাদে ঘুমাই আমার আছে। মনে পড়ে নর্থ ডাকোটার কথা, প্রচন্ড ঠান্ডার দেশ, টকটকে আগুন গরম পানিতে শাওয়ার করতাম, বুঝছো? এই সময়টা ভালো লাগতো আমার, যাই না কেন। এরপরে অভ্যাস হয়ে গেছে, সারা জীবনেই আমি গরম পানি দিয়ে শাওয়ার নিয়েছি। এইখানেও তাই করি, প্রচণ্ড গরম পানি দিয়ে যেমন গা পুড়ে যাওয়ার মতো গরমে এখানে শাওয়ারটা নেই। মাঝে মধ্যে বের হই এমন সমস্ত জায়গায় যাই যেখানে কেউ আসলে আমাকে চিনে না,
অচেনা জায়গায় ঘুরে বেড়াতে ভালো লাগে আমার কাছে। কেউ আমাকে চিনতে পারছে না, নিজের মনে আমি ঘুরে বেড়াচ্ছি, আমার কাছে চমৎকার লাগে। তাই বলে মনে করো না যে কোনো বাংলাদেশের সঙ্গে দেখা হলে বিরক্ত বোধ করি ইত্যাদি, তাও না। এটা একটা সময় আসে, একটা সময়ে মানুষ একা থাকতে চায়, নিজেকে মানে কি বলবো অবগুণ্ঠনের ভিতরে রাখতে চায়। আমার এই সময়টা যাচ্ছে, এটা কেটে যাবে, এটা এক সময় অবশ্যই কেটে যাবে। হই হল্লার করে বেড়াবো আমি, ড্রেস নিয়ে লাঠি নিয়ে লাফালাফি। তোমার মতো কম বুদ্ধির মানুষ তো আমি আমার জীবনে দেখিনি। বাচ্চারা আসো, বর্ষা যাপন করি। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানিয়ে নে জানিয়ে নে কিছুতে কেন যে মন লাগে না লাগে না। ঘর ভর্তি ইঁদুর, ঘুমে ডিস্টার্ব, সারা রাত কিস কিস করে। চলো না যাই বসি নিরিবিলি, দুটি কথা বলি নিচু গলায়, আজ তোমাকে ভোলাবো আমি আমার মিষ্টি কথা মালায়। বাচ্চা দুটোর জন্য একটু খারাপ লাগছে, এরা আমার কারণে এরা কিন্তু বন্দী হয়ে পড়ছে ঘরের ভিতরে। দেশে থাকলে বন্দিটা হতো না। তো এরা যে বন্দী হয়ে ঘরের ভিতরে ঘুরছে, এটা দিকে খারাপ লাগছে। আমার স্ত্রীর জন্য আমার খারাপ লাগছে না এখানে। হ্যাঁ না, এটা সে তার নিয়তি, পার্ট অফ হার লাইফ। তোমার জন্য খারাপ লাগছে না? শুধু মাঝে মাঝে বাচ্চা দুটাকে দেখলে আমি একটু গিল্টি ফিল করি যে মাই গড, দে আর সাফারিং ফর মাই ডিজিজ, হোয়াই শুড দে? আমার ডিজিজের জন্য আমি সাফার করবো, আমার ডিজিজের জন্য অন্যরা সাফার করবে কেন? বাচ্চারা তো স্যার এখানে বেশ খেলাধুলা করছে, আপনার সঙ্গ পাচ্ছে, বাচ্চারা তো স্যার কষ্ট ঠিক সেভাবে করছে বলে মনে হয় না। আপনার কাছে কেন মনে হচ্ছে স্যার যে আসলে বাচ্চারা কষ্ট করছে? তাদের জীবনটা আটকে গেছে কিন্তু মাত্র এই বাড়িটার 3টা ঘরের মধ্যে। এখানে আমি একটা ইন্টারেস্টিং একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে যে বড় ছেলে নিশাদ, সে ব্যাপারটাকে খুব মানে ইন্টারেস্টিং ভাবে নিয়েছে যে বাবার শরীরটা একটু খারাপ। তো তার বাবাকে শাসন করে এবং একটু রাত বাড়লেই বলে, বাবা তুমি এখন শুয়ে পড়ো, তোমার শরীর খারাপ। বা সকালবেলা একটা ডিম বাবা যদি পুরোটা না খায়, তখন সে বলে, বাবা ডিম পুরাটা খেতে হবে, না হলে তোমার শক্তি হবে না, তোমার কিন্তু শরীর খারাপ। তো এটা আমি খুব বাইরে থেকে বলতে আমি যেহেতু থার্ড পার্সন, তাদের দুজনের এসব কথাবার্তা শুনে আমার কাছে বেশ ভালো লাগে এবং আমার কাছে মানে মনে হয় যে এটাই আসলে ঘরের ভিতর যে বন্দি থাকার যে কথাটা বলা হচ্ছে, এটাও এক ধরনের এন্টারটেইনমেন্ট। বাবার সাথে থাকছে সারাক্ষণ, সে বাবাকে টেক কেয়ার করছে এবং বাবাকে নিয়ে যাচ্ছে সে রোদ লাগাতে। বাবা আজকে রোদ লাগাতে যাবে না, বাবা চলো ছবি আঁকতে যাই। আমরা ছবি আঁকার একটা রুম বানিয়েছি উপরে, অ্যাটিকটার মধ্যে আমরা ছবি আঁকার ব্যবস্থা করেছি। সব মিলিয়ে সময় কাটাতে হচ্ছে এবং সেটাকে আমরা ভালোভাবে কাটানোর চেষ্টা করছি। আমার নাম কুসুম, বাপজান আপনারে আনছে আমার সাথে বিবাহ দেওয়ানোর জন্য। আমারই কি আপনার পছন্দ হয়েছে? আমার কতদিনের শখ আমার মেয়েটারে সুন্দর করে সাজাইয়া বিবাহ দিব। আপনি মনে হয় বিশ্বাস করলেন না? আপনি কি ভাবছিলেন জন্মে আমার বিবাহ হইব না? পাত্রের পরিচয়, পাত্রের নাম। পাত্রের নাম কেমনে কই, পাপ হইব না? একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ। তো এই লেখাটি যে লিখছেন স্যার আপনি মানে লেখাটি লিখতে কি স্যার আপনার মানে আপনি ঠিক আগের মতোই স্বাচ্ছন্দ্য বোধ করছেন? লেখা লিখতে যেয়ে কি আপনার মানে কখনো কি বিরক্ত লাগছে বা ইচ্ছা করছে না, বা আগে যেভাবে নিয়মিত লিখতে বসতেন সেভাবে লিখতে বসতে ইচ্ছা করছে না, এরকম কি মনে হয় স্যার কখনো? না, এরকম আমার অবশ্যই এটা আমি নিজেও খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে আদৌ লেখালেখিটি আগের মতো করতে পারবো কিনা। আমার যে ডাক্তার আমার চিকিৎসা করছেন, ডক্টর কি নাম, স্টিফেন আরভিচ, উনিও বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন তুমি তো হাতে লেখো। আমি বলেছি হ্যাঁ আমি হাতে লিখি। আমরা যে কেমোথেরাপিটা দিচ্ছি এটার একটা নিউরোর সমস্যা আছে, তোমার হাত তো শক্ত হয়ে যেতে পারে। তো আমরা এটা কী করা যায়, মেডিসিন চেঞ্জ করবো কিনা চিন্তা করছি, ওটা নিয়ে আমি চিন্তিত ছিলাম।
হ্যাঁ আমার সমস্যা লেখার সময় একটু সমস্যা হচ্ছে, আমার মাঝে মাঝে হাতটা শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু যে লেখা তৈরির যে ব্যাপারটা যেটা ব্রেনের ভিতর হয় তাতে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে স্যার আমরা আশা করতে পারি যে মানে অন্যান্য বছরের মতো এবছরও আগামী বইমেলায় আপনার অনেকগুলো নতুন বই পাঠকদের হাতে যাবে। অবশ্যই, আমাকে তো একটু ইচ্ছা করেও কিছু বেশি বই লিখতে হবে, চিকিৎসা খরচ উঠাবো কোথেকে? চিকিৎসা খরচ নিয়ে স্যার আসলে আপনাকে চিন্তা করতে হবে না, এটা ইনশাল্লাহ সব ব্যবস্থা হয়ে যাবে। আটকে নেই, কোরবানির ঈদ গেল সামনে, কোরবানির ঈদে 2টি চ্যানেলে 2টি নাটক প্রচার হয়েছে, যদিও এখানে থাকার কারণে নাটকগুলো নিজে পরিচালনা করতে পারেনি, কিন্তু এখান থেকে লিখে পাঠিয়েছে স্যার। এগুলো সব ইন্টারনেটের মাধ্যমে, প্রযুক্তি আমাদেরকে অনেক সাহায্য করছে, বা আমি বলবো যে দর্শক যারা হুমায়ুন আহমেদের নাটকের জন্য অপেক্ষা করেন তাদেরকে সাহায্য করছে প্রযুক্তি, এখান থেকে লিখে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের যে সেট আপটা বাংলাদেশে আছে, নুহাস চলচ্চিত্রের যারা চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা যারা আছেন তারা এটা বানাচ্ছে, আমাদের নুহাস চলচ্চিত্রের যারা শিল্পী অভিনয় করেন তারাই অভিনয় করছে। তো আশা করছি মানে আসলে নিজেই নাটকগুলো মানে নেক্সট নাটকগুলো বানাতে পারবে। সমাজটার একটা প্রতিবাদ জানাই। শুধু সমাজ না, আলতা ভাবিরও খবর হয়ে যাবে। বাবা আজ আমাদের বিবাহ বার্ষিকী, এই কথা তার কিছুই মনে নাই। এই মালানা খবর দিয়ান, এই খালেকের আমি ত্যায্য পুত্র করবো। ত্যায্য পুত্রের বিধান নাই। খালেকটি নিয়ে যেসব উল্টাপাল্টা কথা শুনতেছি তাতে কি তুমি ভীত? শুনলাম আপনি 2 লাইনের মাঝখান দিয়ে দৌড় দিবেন আর আপনার পেছনে পেছনে ট্রেন যাবে। জি জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আমি স্পটে আছি স্যার। আপনি দেশ থেকে যদিও বহু দূরে আছেন, কিন্তু আপনার কোনো কাজই থেমে নেই, আপনার কলম থেমে নেই, আপনার নিয়মিত যে কাজকর্মগুলো, ঈদ আসলে নতুন নাটক, বইমেলা আসলে নতুন বই, সেগুলো কোনো কিছুই আসলে থেমে নেই। এটা অনেক বড় একটি আনন্দের সংবাদ তো বটেই। না সেটা ঠিকই বলেছে, এটা কোনোটাই থেমে নেই, এবং এখানকার বাংলাদেশের যে কটা টিভি চ্যানেল আছে প্রতিটি আমার এখানে আছে, কাজে দেশের সঙ্গে যোগাযোগ টেলিভিশনের মাধ্যমে আমার সবসময় আছে। প্রচুর আমার বন্ধুবান্ধবরা বাংলাদেশ থেকে মানে শত শত ডিভিডি পাঠিয়ে দিয়েছে ছবি দেখার জন্য, বুঝছো? এখানে তো অনেক দাম, এগুলো পাঠিয়ে দিয়েছে, সেই ডিভিডিগুলো দেখছি। একটি বিষয় আমার একটু অস্বস্তি আছে, এটা ক্যামেরার মাধ্যমে বলি, সামান যখন বাজার করতে যায় বা তুমি যখন যাও, ওরা যখন চিনে ফেলে থাকে, সমস্ত বেশিরভাগ দোকানে তো বাঙালি কর্মচারী আসে, এর কেউ টাকা নিতে চায় না। হ্যাঁ না, সারের জন্য এটা হয়তো বা ভালো লাগার ব্যাপার, কিন্তু আমার কাছে খুবই এটা অস্বস্তি লাগে আর ব্যাপারটি। না এটা স্যার আসলে আমরাও এটা স্বস্তির মধ্যে পড়ে যাই, বিশেষ করে আমি তো ভবিষ্যতে থাকি, এরকম মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে। একদিন তো এক দোকানে সে একটা পিজার হ্যাঁ খাবার দোকানগুলোতে বেশি হয়, কখনো পুরো টাকাই নিতে চায় না, বা জোরাজুরি করলে অর্ধেক টাকা নেয়, আবার কখনো কিছু অর্ধেক কিছু ফ্রি করে না, এটার দাম দিতে হবে না। এটা তো অবশ্যই একটা, এটা আসলে স্যার সবকিছুই আসলে আপনার প্রতি সমস্ত মানুষের ভালোবাসা, তারা সেই ভালোবাসাটাই আসলে আপনার প্রতি ভালোবাসাটা আমাদের মাধ্যমে দেখাতে চায় বা ভাবির মাধ্যমে দেখাতে চায়। দেশের সঙ্গে যোগাযোগ, ও তো 2-3টা কথা বললো যে টিভি চ্যানেলের মাধ্যমে আছে, যেহেতু সবকটি বাংলা চ্যানেলই আমাদের বাসায় আছে, বাংলাদেশি পত্রিকাগুলো ইন্টারনেটে পড়া হচ্ছে, এবং বাংলাদেশের সব খাবার যা এখানে পাওয়া যায় সেগুলো তো খাওয়া হচ্ছেই, যেগুলো এখানে পাওয়া যায় না ওগুলো বাংলাদেশ থেকে বিভিন্ন সময় আমাদের যেসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসছে, আমার মা আসলেন কিছুদিন আগে, আমি তো যতটুকু জানি যে আপনার আম্মা দেশ থেকে স্যারের পছন্দের বেশ অনেকগুলো খাবার এনেছেন, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হলো মাংসের শুটকি, তারপরে শুকনা পাট পাতা, হ্যাঁ শুকনা পাট পাতা, পাট শাক, হ্যাঁ এবং ময়মনসিংহের জর্দা, এগুলো আমেরিকায় ঢুকাতে ভালোই কষ্ট হয়েছে। তো যাই হোক, মানে আসলে স্যার দেশের খাবারের সাথে যোগাযোগ সবকিছুই আছে। ছোট্ট একটা ইন্টারেস্টিং কথা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই, আমার 2টি বাচ্চা এখানে আছে, তো আশেপাশে যারা আছে এরা করে কি জানো, এরা মাঝে মাঝে ওদের জন্য গিফট কিনে আনে, এখানে ঢুকলে আমার অসুস্থ হবে বা আমার সমস্যা হবে, এই জন্য গিফটগুলা ওরা দরজার বাইরে প্যাকেট করে রেখে দেয়, এবং এদের প্রধান কাজ হয়ে দাঁড়াচ্ছে আমার পুত্রের দরজা খুলে দেখা নতুন কোনো গিফট আসলো কিনা, বাড়ি ভর্তি হয়ে গেছে গিফট। একটা স্যার আমি যে বিশেষ সমস্যাটা সবচেয়ে বেশি পড়ি আসলে, মানে কোথা থেকে আমার নাম্বার সবাই জোগাড় করে ফেলেছে জানি না, যত দিন যাচ্ছে তত নাম্বার সবার হাতে চলে যাচ্ছে, এবং একটাই সবার আকুলতা যে একটু আপনার সাথে টেলিফোনে কথা বলা, অথবা একটু এসে একবার একটু দেখা,
হয়তো তখন তাদেরকে আমরা অনেক সময় বুঝায় বলি যে আসলে ডাক্তারের একটু নিষেধ আছে এই সময় দেখা করা একটু, হ্যাঁ, তারপরেও যে আমরা একটু দূর থেকে দেখবো, একটু দূরে দাঁড়ায় একটু দেখবো। তো এটা আসলে এই সবকিছুই স্যার আসলে এটা মানুষের ভালোবাসা, অসম্ভব ভালোবাসা থেকেই এই জিনিসগুলো, ব্যাকুলতা। তো স্যার একটা বিষয় আমরা একটু অন্য প্রসঙ্গে যাই স্যার, সেটা হলো যে যেমন এটা আমাদের জন্য খুব, আমার ধারণা আপনার পাঠক যারা আছে, আপনার ভক্ত যারা, তারাও শুনলে খুশি হবে। আমরা যখন ডক্টর ভিচের কাছে যখন আমরা প্রথম গেলাম, ডক্টর স্টিফেন আর ভিচ, তো প্রথম কেমো শুরু হওয়ার আগে ডাক্তার কিছু সাইড এফেক্টের কথা বলেছিল, হ্যাঁ, কি কয়েকটা সাইড এফেক্টের কথা বলেছিল, কিন্তু মানে খুবই আশ্চর্যজনকভাবে সেই সাইড এফেক্টগুলোর একটুও কিন্তু স্যার আপনার ক্ষেত্রে ঘটেনি, হ্যাঁ, খুব সামান্য বিষয় ছাড়া। যেমন একটা বলেছিল যে একটা যেমন ডায়রিয়া হতে পারে, ভমিটিং টেন্ডেন্সি হতে পারে, হ্যাঁ, সেইভাবে তো স্যার এগুলো কোনোটাই হয় নাই। তো এটা তো স্যার আমার ধারণা যে এটা পাঠকরা জানলে, একটা গোপন ব্যাপার আছে যেটা আমি আর হুমায়ুন আহমেদ ছাড়া কেউ জানে না। তো আজকে যেহেতু জন্মদিনের দিন, হুমায়ুন আহমেদ আমি জানি, যেটা আমি যদি বলি উনি রাগ করবেন না, সেটা হচ্ছে একটিও হয়নি, কথাটা ঠিক না, সবগুলি হয়েছে ডায়রিয়া ছাড়া। খুব মানে কিছু বেশি হয়েছে, কিছু কম হয়েছে। এটা কোনো সময় হুমায়ুন আহমেদ সাহেব আমাকেও জানতে দেননি যে তার যে প্রচন্ড ভমিটিং যে টেন্ডেন্সিটা হচ্ছে, বমি বমি ভাব যেটা, তো আসলে আমাকেও বুঝতে দেয়নি সেই মুহূর্তে, ভাবছিল যে আমরা ভয় পাবো। কিন্তু কিছু কিছু যেটা প্রবল পরিমাণে হয়েছে, যেটা সারা শরীরে অস্বস্তি এবং সারা শরীরে হাড্ডিতে ব্যথা, বারবার যেটা ওই হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলে একটা অবশ ভাব, যেটার কথা ডক্টর সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলেন এবং বলছিলেন যে যেহেতু লেখক, এই হাতের অবশ হয়ে যাওয়াটা তার জন্য হবে খুব পেইনফুল। কিন্তু সেটা তো ওইভাবে আসলে হয় নাই, হাতের এটা ভাবেই হয়েছে, অনেক হয়েছে। এটার একমাত্র চিকিৎসা যেটা, সেটা হচ্ছে হাতে যেটা ওই মাসাজ করা, যেটা আর আকুপাংচারের কথা বলেছে। আমরা এখনো আকুপাংচার করিনি, যেহেতু এখনো নিজস্ব চিকিৎসাই এখন যেহেতু হচ্ছে, একটু হট ওয়াটারের ব্যাগ দিলে বা একটু মাসাজ করলেই যেহেতু হচ্ছে, তো অল্প অল্প করে মোটামুটি সবগুলোর সাইড এফেক্টই একটু হয়েছে। যেমন অ্যাপেটাইট লসের কথা ডাক্তার বলেছিল, এটা আপনার, হ্যাঁ, এটা প্রথম কেমোর পরে হয়েছিল, পরে কিন্তু আর এটা হয়নি সেইভাবে, পরে সেটা হয়নি। আর একটা সাইড এফেক্ট যেটা ডাক্তার বলেছিল হবে না, আমি ডাক্তারকে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ডাক্তার বলেছিল চুল পড়বে না। আমি তো দেখছি যে মাথা প্রায় খালি হয়ে যাচ্ছে না। এটা আসলে মনে হয় যে মেজর কোনো সমস্যা না, আমার মনে হয়। হ্যাঁ, ভালো ভালো অনেক মেকআপ ম্যান আছে, তাদেরকে দিয়ে আমরা একটা উইক বানায় নিব। সেই উইকটা আমরা যখন দেশে যখন যাব, আর মাথাটা কামায় আমাদের লেখকদের মিলন, মাথা কামানোর অবস্থা অনেকদিন ঘুরছে। আজ একটা বিশেষ দিন, কি দিন বলো? জন্মদিনের উৎসবটি আজকে তারা নানাভাবে পালিত করছে বলে আমরা জেনেছি, খবর পেয়েছি। তো এই বিষয়টা নিয়ে স্যার আপনি আপনার এই সমস্ত পাঠকদেরকে, আসলে ঠিক এই বিষয় না, আপনার যারা পাঠক, আপনার ভক্ত, তাদের উদ্দেশ্যে স্যার যদি দু একটা কথা বলেন। পাঠকদের ভালোবাসার সঙ্গে আমি অনেকদিন থেকেই পরিচিত। এটি তো খুবই একটা লেখকের জন্য অনেক বড় ব্যাপার। তো ভালোবাসাটা যে কোন পর্যায়ের, এটা আমি টের পেতাম না যদি না এই ভয়াবহ ব্যাধিটা আমার না হতো। এই ভয়াবহ ব্যাধি হওয়ার কারণে আমি যে অবস্থাটা দেখছি, ও কি বলে তোমাদের কম্পিউটারে, পত্রপত্রিকায়, এখানকার নিউ ইয়র্কের পত্রপত্রিকায় দেখে আমি নিজে খুবই অবাক হচ্ছি এবং বারবারই মনে হচ্ছে সেই বিখ্যাত লাইনগুলি, আমি অকৃতি অধম জেনে হতো তুমি কম করে কিছু দাওনি। আমি তো সেভাবে সুন্দরভাবে গুছাই বলতে পারি, দুটো লাইন গায়ে শোনা দাও না। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু লওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আর একই সাথে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যেখানে যত আপনার পাঠক ভক্ত আছে, সবার পক্ষ থেকে স্যার আমি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন। থ্যাংক ইউ ভেরি মাচ।
আপনারা দেখছেন চ্যানেল আই। আমি আকৃতি আধাম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি আকৃতি আধাম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি আকৃতি আধাম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া শতবার যাই বাঁধন কাটিয়া রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া শতবার যাই বাঁধন কাটিয়া ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি। আমি আকৃতি আধাম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি আকৃতি আধাম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমারে সে আমার মনে নাই মনে নাই মনে রবে কি না রবে আমারে ক্ষণে ক্ষণে আসি তবু দুয়ারে অকারণে গান গাই মনে রবে কি না রবে আমারে চলে যায় দিন যতক্ষণ আছি পথে যেতে যদি আসি কাছাকাছি চলে যায় দিন যতক্ষণ আছি পথে যেতে যদি আসি কাছাকাছি তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই তাই অকারণে গান গাই মনে রবে কি না রবে আমারে ক্ষণে ক্ষণে আসি তবু দুয়ারে অকারণে গান গাই মনে রবে কি না রবে আমারে সে আমার মনে নাই মনে রবে কি না রবে আমারে
প্রদীপ